আচ্ছা দেখো সবাই, আজ থেকে আমরা আপাতত কাছাকাছি যা যা পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার ওপর বেস করেই একটা প্র্যাকটিস সেটের সিরিজ শুরু করছি, যেখানে আমরা 20 থেকে 25টা কোশ্চেন পার ডে প্র্যাকটিস আমরা করব। এখানে তোমার সমস্ত রকম চ্যাপ্টারই মিক্স কোশ্চেন থাকবে, কখনো কখনো হয়তো আবার চ্যাপ্টার বেসিসেও আমি প্র্যাকটিস সেট নিয়ে আসতে পারি। ঠিক আছে, প্র্যাকটিস সেট করাটা কিন্তু খুবই জরুরি। আশা করি এই ক্লাসগুলো তোমাদের খুব হেল্পফুল হবে আসন্ন পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই আমি, যে এই প্র্যাকটিস সেটটা তোমরা কীভাবে ফলো করবে। আমার কোশ্চেন আসার পর তোমরা ভিডিওটাকে পজ করো, কোশ্চেনটা করার ট্রাই করো। ফার্স্ট অফ অল টাইমের কথা ভেবো না, কোশ্চেনটা সলভ করো। কোশ্চেনটা সলভ হয়ে গেলে বা করতে করতে যদি কোথাও আটকে যাই, দেন তুমি ভিডিওটা আবার প্লে করে দেখো। প্রত্যেকটা কোশ্চেন এভাবেই দেখো, কোশ্চেন আসবে, ভিডিও পজ, নিজে ট্রাই করো একবার, তারপর তুমি দেখো যে অ্যান্সারটা কীভাবে হয়েছে বা কত হয়েছে। চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের প্রথম প্র্যাকটিস সেট। আচ্ছা, এই প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেনটা আমরা দেখি। বলেছে এ 30 দিনে একটা প্রাচীর তৈরি করতে পারে। এ একটা প্রাচীর তৈরি করছে 30 দিন, বি একা সেটাকে করতে 40 দিন সময় নেই, তাহলে বি 40 দিনে তৈরি করতে পারে। তারা যদি একত্রে তৈরি করে 7,000 টাকা পায়, তাহলে বি এর ভাগ কত। দেখো, এই প্রাচীরটা তৈরি করে টোটাল 7,000 টাকা পেয়েছে। এবার এর মধ্যে এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি সোজাসুজি মনে রাখবে, যে যতটা কাজ করেছে সে ততটা টাকা পাবে, তাই না? কাজের অনুপাতেই কিন্তু টাকাটা ভাগ হয়। তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে, যে এ যদি একা করতো, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, বুঝতেই পারছো কনসেপ্টটা নিশ্চয়ই সবার এটা জানা আছে। এ 30 দিনে একটা কাজ করে আর বি করে 40 দিনে। আমি যদি এটা লসাগু বের করে নিই, তাহলে সেটা হয়ে যায় আমার কাছে টোটাল ওয়ার্ক। তাহলে 120 হয়ে গেল টোটাল ওয়ার্ক। দেন আমাকে বের করে নিতে হয় কি, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কী করে বের করতে হয়, দেখো এগুলো সবই আমরা ক্লাসে করেছি, তাই এখন আর অত ডিটেলসে যাব না, জাস্ট ওপর একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এফিসিয়েন্সি কী করে বের করব, আমাকে এটা ভাগ করে দিতে হয়। 120 ডিভাইডেড বাই 30 করলে এ এর এফিসিয়েন্সি হয়ে যাবে 4, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3। দেখো আমি কি বললাম, যে টাকাটা সবসময় কাজের অনুপাতে ভাগ হয়, কাজ ওয়ার্কের অনুপাতে। আচ্ছা, ওয়ার্ক সমান আমরা কি জানি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। মানে যার যত এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, তার সাথে সময়কে গুণ করে দিলেই আমরা কাজ পেয়ে যাই, তাই না? এইখানে আমার এই যে যেটা বেরোলো 4 আর 3, এটা কি বেরোলো আমার কাছে, 4 আর 3 আমার কাছে কিন্তু বেরিয়েছে এফিসিয়েন্সি। এটা হচ্ছে এফিসিয়েন্সি, আর এইটা ছিল আমার কাছে টোটাল ওয়ার্ক। দেখো এ আর বি কাজটা একত্রে শুরু করে, তাই না? আর একত্রেই কাজটা শেষ করে। তার মানে এও যতদিন কাজ করেছে বিও ঠিক ততদিনই কাজ করেছে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে টাইমটা এ আর বি দুজনার ক্ষেত্রেই সমান, তাই না? তারা একত্রে কাজ শুরু করে মানে কি, এও কাজ করছে বিও কাজ করছে, এও যতদিন কাজ করেছে বিও ততদিনই কাজ করেছে। তার মানে টাইমটা দুজনের ক্ষেত্রে সমান। আর টাইম যদি সমান হয়, তাহলে তাহলে এই যে ওয়েজেসটা বা টাকাটা, বেতনটা, মজুরিটা ডিপেন্ড করবে শুধুমাত্র এফিসিয়েন্সির ওপর। ক্লিয়ার? তাহলে দেখো এখানে মোট এফিসিয়েন্সি কত দেখছি আমরা, 7, আর মোট টাকা কত, 7,000। তার মানে আমরা বলতে পারি 7 মানেই 7,000। তাহলে 1 মানে 1,000। তাহলে এ কত টাকা পেয়েছে, 4 মানে 4,000। বি কত টাকা পেয়েছে, 3 মানে 3,000। তাহলে অপশান ডি হয়ে গেল আমার কাছে অ্যান্সার, তাই না? অপশান ডি 3,000। ক্লিয়ার? আজ ফার্স্ট ক্লাস, সেই জন্য একটু স্লো বলছি। নেক্সট থেকে কিন্তু একটু ফাস্ট করার চেষ্টা করব আমরা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো এইখানে আমাকে এ টু বি টু সি বার করতে দিয়েছে, অনুপাত সমানুপাতের কোশ্চেন, বুঝতেই পারছো। এ বি দেওয়া আছে আর এক জায়গায় বিসি দেওয়া আছে। আমরা প্লট মেথড লাগিয়ে দেবো, আমরা প্লট মেথড সবাই জানি, তাই না? প্লট মেথড আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো। কীভাবে করব, এ বি কত দেওয়া আছে, 11, 7,
বিসি কত দেওয়া আছে 5 9, 5 9। এবার যে জায়গাটা ফাঁকা আছে তার পাশে যেটা ছিল সেটা লিখে দেবো। তার পাশে কত ছিল 7, তার মানে এই জায়গায় 7 বসিয়ে দেবো। এখানে এই জায়গাটা ফাঁকা আছে, এর পাশে কত আছে 5, তাহলে এই জায়গায় 5 বসিয়ে দেবো। বাস, এবার করে দিতে হবে এগুলো গুণ করে দাও। 55, 35, 63, 55, 35, 63। ও সরি, এটা 19 আছে তাই না, সেই জন্য অ্যান্সার মিলছে না। আচ্ছা 19 যদি হয় এটা হয়ে যাবে তোমার 19 সাথে 133, তাহলে 55, 35, 133 এটা হবে অ্যান্সার। অপশান এ। খুব সহজ জিনিস, আশা করছি সবাই পেরেছো এটা। নেক্সট কোশ্চেন। ফার্স্ট কিন্তু তোমাদের কোশ্চেন আসা পর মুহূর্তে তোমরা ভিডিওটাকে পজ করো, ঠিক আছে, অ্যান্সার করার চেষ্টা করো, দেন তোমরা অ্যান্সারটা দেখো কি আসছে। দেখো এখানে কি দেওয়া আছে, সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু 0 আছে। আচ্ছা যদি 0 হয় তাহলে আমি এটা লিখতে পারি সাইন এ ইজ ইকুয়াল টু কস এটা যদি ডান দিকে চলে যায় মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, সাইন এ ইকুয়াল টু কস এ, সাইন এ কস এ। দেখো একটা জিনিস, এ মানে কি, এই যে এটা দেওয়া আছে সাইন কস তো আমরা জানি এটা ট্রিগোনোমেট্রিক, আমাদের রেশিওতে সাইন কস ট্যান কট এগুলো আছে। এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা আমরা সাইন থিটা বলি। থিটাটা কি অ্যাকচুয়ালি, থিটাটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল, তার মানে কস কত ডিগ্রি সমানই সাইন কত ডিগ্রি, মানে সাইন আর কসের ভ্যালু সমান হয় কত ডিগ্রিতে। দেখো আমরা জানি কত ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, তাই না? 45 ডিগ্রিতে সাইনের ভ্যালু যা হয় কসের ভ্যালুও তাই হয়। তার মানে এ এর ভ্যালুটা কত এখানে 45 ডিগ্রি আমরা বলতে পারি, কারণ এখানে সাইনে ইকুয়াল টু কসে আছে। তাহলে ট্যান এর ভ্যালু বার করতে বলেছে, তার মানে ট্যান 45 ডিগ্রির ভ্যালু আমাকে বের করতে হবে। আর ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত 1। দেখো এক তো এইভাবে আমি করতে পারি, বা আমি কিভাবে করতে পারি আরেকটা, সাইন এ ইকুয়াল টু কস এ বেরোলো, আমি ভাবো কস এটাকে যদি নিচে নিয়ে চলে আসি তাহলে সাইন এ বাই কস এ নিয়ে এলাম, তাহলে ডান দিকে কী পড়ে থাকবে 1, আর সাইন এ বাই কস এ মানেই কি ট্যান এ, ট্যান এ সমান 1। তুমি যেভাবে করবে দুটো ক্ষেত্রে অ্যান্সার কত আসবে 1ই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো এখানে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 75%, দৈর্ঘ্য তার প্রস্থের 75%। আচ্ছা 75% মানে কত, 75% মানে আমরা দেখো লিখতে পারি কত 3/4। কার 75% বলেছে, দৈর্ঘ্যের, যার রেসপেক্টে বলা হবে সেটা সবসময় হয় নিচেটা। দৈর্ঘ্যের 75% মানে আমি রেশিওতে দৈর্ঘ্য ধরবো কত 4, আর ওপরটা তাহলে কি হয়ে যাবে প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য 4 প্রস্থ 3। তাহলে ক্ষেত্রফল আমাকে দেখো বলে দিয়েছে 1200। এখানে একটা জিনিস মনে রাখবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল হয়। ডাইরেক্ট 4 আর 3 ধরে নিলে এখানে একটু ভুল হয়ে যায়, যেহেতু এখানে গুণ আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমানিত ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ আমি বলতে পারি। দৈর্ঘ্যটা কত 4, ক্ষেত্রফলটা কত 3, তাহলে গুণ করলে কত আসবে আমাদের কাছে 12। কিন্তু আমাকে কত বলে দিয়েছে ক্ষেত্রফলটা 1200, তাহলে 12 সমানে আমরা কত লিখতে পারি 1200। এখানে ডাইরেক্ট যদি 4 আর 3 ধরি একটু ভুল হয়ে যায়, তাই কেন দেখো ভুলটা কি হচ্ছে, দেখো 12 সমান 1200 আসছে, 1 সমান কত আসছে 100, কিন্তু 1 সমান যদি 100 হয় 4 সমান কত হবে দৈর্ঘ্য 400, আর প্রস্থ কত হবে 300। দেখো 400 আর 300 কোথাও অপশান আছে, বা আমাকে কী বার করতে বলছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বেরোচ্ছে আমার 400, অপশান আছে কোথাও নেই। এখানে একটু ভুল হয়ে গেল, কি ভুল, যে দৈর্ঘ্য প্রস্থ আমি ডাইরেক্ট 4 আর 3 ধরবো না, 4x আর 3x ধরবো, তাহলে 4 3 12x স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখানে x স্কোয়ার সমান হবে 100, x সমান হয়ে যাবে কত 10। তাহলে দেখো x সমান 10, এবার বলো দৈর্ঘ্য কত 4x, মানে 4 10 40।
এটা 3x মানে 3×30। ঠিক আছে, এক্সটা কিন্তু আমি ধরবো, কারণ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। যদি এটা দৈর্ঘ্য গণিত প্রস্থবাদ মানে গুণ ছাড়া যদি আলাদা কিছু হতো, তাহলে আমি ডাইরেক্ট সেই সংখ্যাগুলোকেই ধরে নিতে পারতাম, মানে 4 আর 3ই ধরে নিতে পারতাম। বাট যেহেতু এখানে গুণ আছে মাঝে, যেখানে গুণ থাকবে সেখানে আমরা ডাইরেক্ট রেশিওর সংখ্যাগুলোকে ধরবো না, তাদের সাথে এক্স আমাকে এক্স নিয়ে ধরতে হবে তাদের সাথে। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে এখানে যদি পরিসীমার কথা বলা হতো, পরিসীমা, তাহলে কি হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এইখানে আমি যদি 4 আর 3ই ধরি দৈর্ঘ্য প্রস্থকে, আমার কোনো যায় আসে না, যেহেতু মাঝে কি আছে যোগ। তাহলে গুণ থাকলে কিন্তু একটু আমাকে সাবধান হতে হবে, এক্স ধরবো যে কোনো ক্ষেত্রেই। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলেছে একটা ত্রিভুজের কোণগুলির অনুপাত আছে 5, 6, 5 আর 7। তাহলে বৃহত্তম কোণটা কত? আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই না? আর এখানে সমষ্টিটা কত আছে অনুপাতে? 6, 5, 11, 7, 18। তাহলে আমি বলতে পারি 18 অনুপাত মানে 180 ডিগ্রি, 1 অনুপাত মানে 10 ডিগ্রি। তাহলে বৃহত্তমটা কত? 7, 7 মানে 70 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো একজন ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 4.8 ঘন্টা সময় নেয়। 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করতে ব্যক্তিটি কত সময় লাগবে? চলো স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এখানে একটা সুন্দর ফর্মুলা আছে, ডিএসটি, তাই না? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো প্রথমত আমাদের যে ব্যক্তিটা কতটা দূরত্ব যাচ্ছে, কতটা ডিস্টেন্স যাচ্ছে, সেটা আমার জানা নেই। সেটা জানতে গেলে কি করব না, আমরা স্পিডের সাথে আমি টাইমটাকে গুণ করে দেবো। স্পিড কত? 5, টাইমটা কত? 4.8। তাহলে আমি বলতে পারি যে তার দূরত্বটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 4.8। আমি গুণটা করেও লিখতে পারি, বা পরে যেহেতু আবার কাটাকাটি করতে হবে গুণ নাও করতে পারি। যদি গুণ করি, আচ্ছা চলো করবো না। তাহলে এটা আমার কাছে কি বেরিয়ে গেল? এটা আমার কাছে বেরিয়ে গেল ডিস্টেন্স, দূরত্ব। দূরত্ব সমান 5 ইন্টু 4.8। এবার সেই দূরত্বটা 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করছে, তাহলে কত সময় নেবে? তাহলে সময়টা যদি বের করতে চাই, তাহলে আমি কি করব? সময় সমান দূরত্ব বাই স্পিড। মানে এই যে দূরত্বটা বেরিয়েছে এটা আমি স্পিডের দ্বারা ভাগ করে যাব, বা স্পিডটা কত? 6। বাস কাজ হয়ে গেল। পয়েন্ট ওটা একটা জিরো নিয়ে চলে আসো। 6 8 48, 10, 5 2 10, 2 4 8। কত আসছে তাহলে? 4 ঘন্টা। অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার আশা করছি, কিচ্ছু না, খুব ইজি ইজি অঙ্ক আজকে। চলো নেক্সটে যাবো আমরা। দেখো এখানে কি বলেছে, বলেছে একজন দোকানদার 15 ডজন কলম 1350 টাকায় কিনলেন এবং 5 ডজন কলম 495 টাকায় বিক্রি করলেন। তাহলে তার শতকরা কত প্রফিট বা লস হলো? দেখো প্রফিট লসের কোশ্চেন, এই টাইপটা আগেও করেছি অনেকবার, তাই না? তো এই ধরনের অঙ্কে কী করতে হয়, যে যতগুলো সে মেটেরিয়াল, যতগুলো জিনিস সে কিনছে, ঠিক যেন ততগুলোই জিনিস বিক্রি করা হয়, তাহলে আমরা কিন্তু লাভ বা লোকসানটা বুঝতে পারবো। তার মানে এইখানে আমাদেরকে এই টাইপের কোশ্চেনে কোয়ান্টিটিটা আমাকে করতে হবে কি ইকুয়াল, কোয়ান্টিটি করতে হবে আমাকে ইকুয়াল। কিভাবে? দেখো এখানে বলে দিয়েছে যে 15 ডজন সে কলম কিনছে কত টাকায়? 1350 টাকায়। 15 ডজন ডি লিখলাম, ঠিক আছে? এটা কি করছে? কিনছে, মানে এটা কেনার কথা বলছি, সিপি। আর বিক্রি করার সময় সে 5 ডজন কলম বিক্রি করছে কত টাকায়? 495 টাকায়। এটা বিক্রি করছে, মানে আমি এখানে লিখলাম ধরো এসপি। এবার আমি কি বললাম, কিনছে যতগুলো বিক্রি করতে হবে ততগুলোকেই, কোয়ান্টিটি করতে হবে আমাকে ইকুয়াল। তাহলে কোয়ান্টিটি ইকুয়াল করতে গেলে এখানে 5 আছে, এটাকে 15 করে দিই, তার মানে 3 গুণ করে দেবো, তাহলে আমার কোয়ান্টিটি দেখো ইকুয়াল হয়ে গেল। কিন্তু দেখো 3 যখন এর সাথে গুণ করব, 3 আমাকে এর সাথেও গুণ করতে হবে, কারণ 5 ডজনের দাম 495 টাকা। আরও যদি 3 গুণ করে দিই এদিকে, তাহলে এদিকেও 3 গুণ করতে হবে দামের সাথে।
সেই দামটা কত দাঁড়াবে? 5 3 15, 3 9 27, 28, 3 4 12, 14, 1485 টাকা। দেখো এবারে 15 জন কিনেছে কত টাকায়? 1350 টাকায়। 15 জন বিক্রি করছে কত টাকায়? 1485 টাকায়। এবার বলো কত টাকা লাভ হলো? তাহলে বিয়োগ করে দেবো, তাই না? 1350 আর 1485 বিয়োগ করলে আমরা কত পাবো? 50 আর 85, তাই না? 135। 135 টাকা কি প্রফিট, যেহেতু এসপিটা বেশি আছে। এবার আমাকে শতকরা জানতে চেয়েছে, তাহলে শতকরা কী করে বার করতে হয়? যত প্রফিট হবে বাই সবসময় কী হয়? সিপি, তাই না? বাই সিপি ইন্টু 100। প্রফিট বা লস করার সময় নিচে সবসময় কাকে নিয়ে আসতে হয়? সিপিকে, তাই না? 10% হয়ে গেল আমার কাছে অ্যান্সার, 10% প্রফিট। আশা করছি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট ডে। দেখো আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তার মানে আমি কী লিখবো? বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এ এর এফিসিয়েন্সি হবে 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টাইমটা কী হবে? দেখো টোটাল ওয়ার্ক যখন সেম হয় তখন এফিসিয়েন্সি আর টাইম একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? মানে এফিসিয়েন্সি যদি 3:1 হয়, টাইমটা হয়ে যাবে 1:3। এবার আমাকে একটা জিনিস দেখো, যে একটা কাজ সম্পন্ন করতে এ এর বলেছে বি এর থেকে 24 দিন কম সময় লাগে, কিন্তু অনুপাতে দেখছি যে এ এর টাইম লাগছে 1 আর বি এর টাইম লাগছে 3, মানে কত অনুপাত কম লাগছে? 2। কিন্তু কোশ্চিনে আমাকে কত দিনের কথা বলা আছে? 24 দিন কম লাগবে, তাহলে 2 মানে আমি বলতে পারি 24 দিন। তাহলে 1 মানে কদিন? 12 দিন। তাহলে এ এর কত টাইম লাগে? 12 দিন। আর বি এর কত টাইম লাগবে? 3, 3 মানে 36 দিন, তাই না? 1 মানে কত হবে? 12 দিন। 2 মানে যদি 24 হয়, 1 মানে হবে 12 দিন। আর এ এর টাইম লাগে দেখছি 1 ইউনিট, মানে 12 দিন। আর বি এর টাইম লাগে 3 ইউনিট, মানে 36 দিন, তাই না? এবার কোশ্চেনটা বলছে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। আচ্ছা টোটাল কাজটাকে কত দেখে নিই। টোটাল ওয়ার্ক সমান আমরা কী করে বের করব? এফিসিয়েন্সি ইন্টু টাইম। এবার তুমি যে কোনো একজন আকার এফিসিয়েন্সি নিয়ে নাও, এটা নাও বা এটা নাও, যে কোনো একজন আকার নিয়ে নাও। ধরো এর যদি নিই, এর এফিসিয়েন্সি কত? 3, আর এর টাইম কত লাগছে? 12 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 36 ইউনিট। টোটাল ওয়ার্ক হয়ে গেল 36। এবার আমাকে বলেছে তারা যদি একসাথে কাজ করে। আচ্ছা একসাথে যখন কাজ করবে তখন টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 3 আর 1 4। তাহলে তখন কতদিন টাইম লাগবে? টাইম বার করতে বলেছে। টাইম সমান কী করবো? টাইমটা সমান কী করবো? আরও বার করবো টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক আমার কত? 36, এফিসিয়েন্সি একসাথে কাজ করলে 4, 4 9 36, অ্যান্সার হয়ে গেল 9। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। নেক্সট চলো। বাহ, দেখো পাস ফেলের অঙ্ক আছে। বলেছে একটা পরীক্ষায় একজন ছাত্র 35% নম্বর পেয়েছে এবং সে 50 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 35% নাম্বার পেয়েছে, তারপরেও 50 নম্বরের জন্য ফেল করেছে। ফেল করানো যাবে না, পাস করিয়ে দাও, মানে আরও 50 নাম্বার দিয়ে দাও ছাত্রটাকে। দিয়ে দিলাম। কোথা থেকে দেবো? কারো কাছ থেকে কেটে দিতে হবে। কার কাছ থেকে কাটবো? দেখো আরেকজন শিক্ষার্থীর কথা বলা আছে। কী হয়েছে? আরেকজন শিক্ষার্থী ও 65% নাম্বার, 62% নাম্বার পেয়েছে, কিন্তু সে যে পাস নাম্বার চেয়ে কত বেশি পেয়ে গেছে? 85, মানে ওর 85টা কেড়ে নাও। নে, তাই না? ওর যদি 85 তো বেশি ছিল, তা 85 আমি মাইনাস করে দিতে পারি, তাহলেও আমার কোন জায়গায় দাঁড়াবে? পাস মার্কে দাঁড়াবে। আর 35% নাম্বার পেয়ে যে 50 নাম্বারের জন্য ফেল হয়ে গেছে, তাকে আরও 50 দিয়ে দিলাম, তাহলে সেও পাস করে যাবে। তাহলে এখন দুজনেই পাস করে গেল। তাহলে এটা হয়ে গেল আমার কাছে পাস মার্ক, এটাও হয়ে গেল আমার কাছে পাস মার্ক, দুটোকেই পাস মার্ক বলতে পারি, তাই না? ও 50 নাম্বারের জন্য ফেল করেছিল, সেই জন্য আরও 50 নাম্বার দিয়ে দিলাম। আর ও 62% পেয়েছিল, কিন্তু বলছে পাস মার্কের থেকে 85 বেশি পেয়ে গেল। তাহলে পাস মার্কে আসার জন্য কি করব? যেটা বেশি পেয়েছিল সেটাকে মাইনাস করে দেবো। তাহলে এটাও চলে এলো পাস মার্ক, আর এটাও পাস মার্ক, দুটোকে পাস মার্ক তো সবসময় সেম হয়, দুটোকে সেম করে দিলাম। পার্সেন্টেজকে মাইনাস করো, মাইনাস করলে কত হবে? 27% সমান এইটা হয়ে যাবে যোগ, তাই না? আর যোগ হয়ে গেলে কত হচ্ছে? 85 আর 50, 135। 1% সমান 135/87, সরি 27। কত দিয়ে যা কাটবে দেখো নাও। 5 7 35, 5 হয়ে যাবে। 1% সমান আসছে 5। এবার বলছে যে পাস করার জন্য ন্যূনতম কত মার্কসের প্রয়োজন।
দেখো এটাও 5 মার্ক বোঝাচ্ছে, এটাও 5 মার্ক বোঝাচ্ছে। তুমি যে কোনো একটা সাইড থেকে 5 মার্কটা তুমি বের করে নিতে পারো। তাহলে 1% সমান 5 পেলাম, 35% সমান কত হবে? 35% সমান হয়ে যাবে 5 5 25, 5 3 15, 2 17, 175। এবার বলো 175 পেলে কি পাস করবে? না, 5 মার্ক তো শুধু 35% নয়, 35% প্লাস 50, তাহলে প্লাস 50 করে দিই, আমার 5 মার্ক বেরিয়ে যাবে। কত যাবে? 225। বাস, ক্লিয়ার ব্যাপারটা। চলো নেক্সট। দেখো কি বলেছে, পার্সেন্টেজের কোশ্চেন। একটি বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ক্ষেত্রফল কি হবে? আচ্ছা 50% মানে কত? 1/2, মানে ব্যাসার্ধ কত হয়ে গেছে? 2 থেকে 1। ব্যাসার্ধের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে আটটাকে কবার লিখতে হবে আমাকে? দুবার। ব্যাসার্ধ একবার 2 থেকে 1 লিখলাম, আবার লিখবো একবার 2 থেকে 1, তারপর লাগিয়ে দেবো। তাহলে এটাও আর এটাও আর, দুবার লিখলাম আর কে, কারণ দুবার কেন লিখলাম? কারণ আর স্কোয়ার থাকে ফর্মুলাতে। পায়ের কোনো ভ্যালু নেই, পায়ের যেটা ভ্যালু আছে 22/7, সেটা দুটো ক্ষেত্রেই সমান হবে, সেই জন্য পাইটাকে ধরার আমার কোনো দরকার হয় না। মেন এখানে ভ্যারি করবে আর এর জন্য, সেই জন্য আর কে দুবার লিখলাম। ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল আমার হয়ে যাবে 4 থেকে 1। তাহলে ক্ষেত্রফল কত কমলো? 3 কমলো 4-এর উপরে, কারণ প্রথমে তো 4 ছিল। 4-এর উপরে পার্সেন্টেজে করতে গেলে ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? 75%। আশা করছি সবাই বুঝতে পারছো। চলো।